শুরু করছি বাংলা বলছে। যুব ভারতীতে মেসির ইভেন্টকে কেন্দ্র করে যে মেস হয়েছে, তারপর 48 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, এবং গত 48 ঘন্টায় আমাদের লজ্জা বেড়েছে বই কমেনি। কারণ হায়দ্রাবাদ, মুম্বাই এবং সবশেষে আজ দিল্লি, এমনকি যে দিল্লিতে কুয়াশার কারণে মেসির ফ্লাইট অনেকটাই দেরি করে এসে পৌঁছয়, সেই দিল্লিতেও মেসিকে ঘিরে যে সুশৃঙ্খল, যে সুন্দর ইভেন্ট দেখা গেছে, তা আমরা আমাদের যে ফুটবলের মক্কা বলে যে শ্লাঘা অনুভব করি, আমাদের ফুটবল প্রেম নিয়ে যে আমরা জাহির করি, সেখানে যে ক্ষতটা, সেই ক্ষতটাকে আরও গভীর করছে, তাতে আরও নুনের ছিটে দিচ্ছে। প্রশ্ন উঠছে যে এই লজ্জার এই কলঙ্কিত অধ্যায়ের দায় কার? শতদ্রু দত্ত মূল আয়োজক, সেদিনই গ্রেফতার হয়েছে যখন হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল মেসির ফ্লাইটে। সেই সময় তাকে কলকাতা বিমানবন্দরেই ডিটেইন করা হয় এবং তারপর অ্যারেস্ট করা হয়। এরপর আজকে আমরা দেখেছি যে আরও কয়েকজন তারা গ্রেফতার হয়েছে যুব ভারতীতে ভাঙচুর। কিন্তু অনেকগুলো প্রশ্ন, কিভাবে ইনসাইড দ্য ফেন্সিং ওই রকম পিলপিল করে ভিড় হলো? কারা ঢুকতে দিল? কেন সেটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলো না? কেন মেসির সামনে, গোটা বিশ্বের সামনে আমাদের মুখ কালো হলো, লজ্জায় মাথা হেঁট হলো? এর ময়নাতদন্ত চলছে, ইতিমধ্যেই আদালত অবধি জনস্বার্থ মামলার জল গড়িয়েছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, বিজেপির পক্ষ থেকে সুপ্রিয় ঘোষ এবং রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি। আমি আলোচনায় যাওয়ার আগে একটু আপনাদের দেখাবো, শতদ্রু দত্তকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম যে গতকালই তাকে আদালতে পেশ করা হয় এবং তারপর 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। তাণ্ডবের অভিযোগে গ্রেফতার আরও 3, তলব করা হয়েছে আয়োজক সংস্থার 6 আধিকারিককেও। কিন্তু বিশৃঙ্খলার দায় কি শুধুমাত্র এদের ওপর? পুলিশ প্রশাসন তাদের দায় এড়াতে পারে? কি ছিল সেই সময় প্রশাসনের ভূমিকা? সব প্রশ্নই উঠছে, দেখুন। For everybody is right here. A historic exchange between the chief minister and the legend. What a moment it was, Naveen. Tendulkar presenting the number 10 jersey to the number 10 of football. খরচা করে 3 জন এসছি, এখানে 3-4 জন এসছি, কোনো মানে হয়? বড় বিশ্বাসের লোকেরা প্রচন্ড বাজে রকমের ঘিরেছিল। অলমোস্ট ধরে নিন ওই মাঠের মাঝখানে 150 থেকে 200 জন হয়তো ছিল। Finally a dream come true for me. बहुत बड़ा फैन हूँ उसका और आज इसको देखने आया हूँ। He has been like a therapy for me. His plays have been like a therapy for me. শুক্রবার গভীর রাত পেরিয়ে শনিবার ভোর, চোখের পলক ফেলেনি কলকাতা। দমদম বিমানবন্দর থেকে ইএম বাইপাসে 5 তারা হোটেল, LM10-এর নামে স্লোগান, উচ্ছ্বাস, তুমুল হর্ষধ্বনি। উৎসবের মেজাজের সেজে গুজে তৈরি ছিল কলকাতা। নিজেদের ব্যর্থতায় মুখ পুড়ে কালো হলো। লিও মেসিকে একবার দেখতে এসে সাধারণ মানুষ একরাশ ক্ষোভ নিয়ে, হতাশা নিয়ে বাড়ি ফিরলেন। যুব ভারতী স্টেডিয়ামের ইতিহাসে 13ই ডিসেম্বর দিনটি স্থায়ী ক্ষত, কালো দাগ রেখে দিল। হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের মতো কলকাতা কি পারত না সুন্দর সুশৃঙ্খল একটা অনুষ্ঠানের ব্যবস্থা করতে? কাদের ব্যর্থতায়, নির্লজ্জ আচরণে, চরম অপদার্থতায় কাঠগড়ায় উঠল কলকাতা? এই বাংলা। যুব ভারতীতে সারাক্ষণ মেসিকে ঘিরে রইলেন কারা? ঠিক কতজন অনুমতি নিয়ে মাঠের ভেতর মেসির একেবারে ঘাড়ের ওপর গিয়ে ওঠেন? কেন নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হলেন মেসি? মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো, সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু লোকের হ্যাংলামির জন্য এরকম একটা
লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো। আরও একবার প্রমাণিত হলো যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের অসভ্যতা, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের মৎসন্যায়, এবং সেটাই হচ্ছে। শনিবারের রাত হায়দ্রাবাদ, মাঠে মেসি, গ্যালারিতে উল্লাস। জার্সি পরে বল পায় মাঠে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মাঠে স্বচ্ছন্দে ঘুরছেন মেসি, দর্শকদের উদ্দেশ্যে বল ছুড়ে দিচ্ছেন, বাচ্চাদের সঙ্গে গ্রুপ ছবি তুলছেন। এ সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে দেখা গেল মেসির পাশে। সব মিলিয়ে এই ছবিটাই আমরা দেখতে চেয়েছিলাম কলকাতায়, ফুটবলের মক্কায়। Tendulkar presenting the number 10 jersey to the number 10 of football. কেন মেসির মতো একজন তারকাকে যোগ্য সম্মান দিতে পারলাম না আমরা? যুব ভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটনা, এটা কলকাতার লজ্জা। বাম আমলে তৈরি হওয়া স্টেডিয়াম কলকাতার গর্ব ছিল। এই মাঠে বহু মানুষ এসেছেন, বহু বিশিষ্ট ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন, কখনোই বিশৃঙ্খলা হয়নি। হায়দ্রাবাদ কিংবা মুম্বাইয়ে যেই মুহূর্তগুলো তৈরি হয়েছে সেই মুহূর্তগুলো তো প্রাপ্য ছিল কলকাতারও, কিন্তু তার বদলে জুটল শুধুই লজ্জা। কলকাতার গর্ব যুব ভারতীর তছনছ হলো। ফুটবলে যাপন করে যে শহর, সেই শহরে একরকম একটা চরম বিশৃঙ্খলার জন্য একটাই কথা বলা যায়, জিভ কাটো লজ্জায়। আমি কৃষাণুর কাছে আসি। কৃষাণু, আমরা দেখলাম যে হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি সমস্ত কিছু হলো। দিল্লিতে সময়ের জন্য কিছুটা কাটছাঁট করা হলো, তা সত্ত্বেও সেখানে সমস্ত কিছু সুশৃঙ্খলভাবে হলো। কোনো নক্কারজনক বিজ্ঞাপন মেসির সামনে এবং গোটা ফুটবল বিশ্বের সামনে, আন্তর্জাতিক দুনিয়ার সামনে তৈরি হলো না, রচনা হলো না। এবং সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম? সবই হলো। সেখানে দাঁড়িয়ে সবচেয়ে বড় কথা, মেসিকে পায়ে বল নিয়ে দেখা গেল, তিনি গ্যালারিতে শট মারছেন। এর থেকে বড় প্রাপ্তি একজন ফুটবল প্রেমী আর কি এক্সপেক্ট করেন, যিনি তার হয়তো সারা মাসের আয় দিয়ে বা অনেক কিছু সংসার খরচ কাটছাঁট করা, কেউ বলছেন যে কলেজের যে সেমেস্টারের ফি, সেই সেমেস্টারের ফি না দিয়ে তারা টিকিট কেটেছেন, তা সমস্ত কিছুর মেকআপ হয়ে যেত, সমস্ত প্রাপ্তি ওটুকুই হতো। আর সেই ফুটবলের মক্কা নাকি কলকাতা, সেখানে মেসির পায়ে বলটা অবধি দেখা গেল না। ভিড় করে থাকলো নেতা, মন্ত্রী, শয়ে শয়ে লোক। এর দায় কার? দেখো, আমি ওই দিন থেকে এই কথাগুলো শুনছি এবং দর্শকদের মধ্যেও অনেকেও বলে দিলেন যে অমুক নেতার লোকজন। আমি জানতে চাই যে এটা তো সকলের কাছে ভিডিওটা অ্যাভেলেবেল আছে, সকলে একটু ভিডিওগুলো ফ্রিজ করে বলুক যে কতজন নেতা, কতজন মন্ত্রী, কতজন সাংবাদিক, কতজন অন্যান্য লোক, কতজন ওর মধ্যে ফুটবল এক্সপার্ট, এবং কতজন ওখানে ইনভাইটেড, এবং কতজনের ওই মাঠে মেসির সাথে থাকার কথা, মানে যারা আয়োজক তাদের যা প্রোগ্রাম আইটিনারি তার ভিত্তিতে, এবং কতজন অযাচিত আছে। এবার তুমি বিচার করো যে তার মধ্যে কতজন যারা অযাচিত, তাদের মধ্যে কতজন নেতা, কতজন মন্ত্রী, কতজন তৃণমূল, কতজন বিজেপি, কতজন সাংবাদিক, কতজন পুলিশ, কতজন কে। তাহলে এইগুলো না করে একটা কেওস, আয়োজনে প্রচুর খামতি, প্রচুর ত্রুটি, এ নিয়ে কোনো দ্বিমত নেই। যারা আয়োজক করেছে তাদেরকে ধরো, এটার সাথে তৃণমূল বা রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। তাই কিছু বছর আগে, আমি বলি, কিছু বছর আগে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তার সাথে অতপ্রতভাবে প্রশাসন যুক্ত ছিল, খুব সুন্দরভাবে আয়োজন হয়েছে, ফাইনাল ম্যাচ হয়েছে, ওই যুব ভারতী ক্রীড়াঙ্গনে হয়েছে, সবাই ধন্য ধন্য করেছে। সেই দিন তো কই এত প্রশংসা রাজ্য সরকারের কপালে জুটেনি। সিম্পল, সেটা তো ফাইনালি যেটা হয়েছিল ল এন্ড অর্ডার সিচুয়েশন, সেই ল এন্ড অর্ডার সিচুয়েশন হ্যান্ডেল কে করবে? পুলিশ। সেটা পুলিশ করবে। কোন এক সেকেন্ড ইনসাইড দ্য ফেন্সিং পাস, সেই পাস কখনো পুলিশ প্রশাসনকে লুপে না নিয়ে ইস্যুড হতে পারে? আমি প্রত্যেকটা যে টিকিট, এক সেকেন্ড, প্রত্যেকটা যে পাস, প্রত্যেকটা পাসের ওপর প্রশাসনের সিল, সেটা মাস্ট, না হলে সেটা ভ্যালিড হবে না। আমি তো ওটাই জানতে চাই না, এগুলো তদন্ত না হয়ে আগে থেকে একটা কনক্লুড করে যারা কো স্পন্সরার্স ছিলেন তারা কি লোক ইনভাইট করেছিল, তারা কি কাউকে কাউকে প্রমিস করে মাঠের মধ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন, এইগুলো তো তদন্তের মধ্যে বিষয়। কিন্তু দিনের শেষে একটা কথা বলতে পারি, যে অব্যবস্থা আছে, হয়তো কিছু জায়গায় পুলিশ আরো বেশি প্রোঅ্যাক্টিভ হলে ভালো হতো, কিন্তু তা বলে ফুটবল প্রেমী, ক্রীড়া প্রেমী, মেসি ভক্ত
তারা চেয়ার ভাঙবে, অগ্নিসংযোগ করবে, ফুটবলের গোলের নেট সেগুলো ছিঁড়ে বাড়ি নিয়ে যাবে, স্টেডিয়ামের টব সেইগুলো রিকশায় করে বাড়ি নিয়ে যাবে। এইগুলো কি কোনো ক্রীড়া প্রেমী সুলভ আচরণ? এগুলো তো দুষ্কৃতী সুলভ আচরণ, যেগুলো আমরা অন্যান্য পার্শ্ববর্তী দেশের উদাহরণ যারা রাজনৈতিকভাবে বারে বারে দেয়, হ্যাঁ, তাদের কথাবার্তাতে যেই কথাগুলো, যেই উস্কানি বারবার প্রকাশ পায়, এই উস্কানি আমরা ওই দিন মাঠেও দেখেছি। গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে দিয়ে কারা ছিল, তারা কারা তালা ভাঙছিল। এবং আমি মানে আন্তরিকভাবে আমি চাইবো যে যারা যে স্পেশাল কমিটি রাজ্য সরকার করে দিয়েছে, একটা গেরুয়া পতাকার জয় শ্রীরাম ধ্বনিতে যদি গোটা স্টেডিয়াম মাঠে নেমে পড়ে, তাহলে তো ধরে নিতে হবে যে নির্বাচনের দরকার নেই, তাহলে একদম ক্লিন সুইপ গেরুয়া শিবিরের জন্য হয়ে আছে। যে একজন একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম বললে হাজার হাজার মানুষ লাফিয়ে পড়ে তারা গর্বের যুব ভারতীতে ভাঙচুর করে। তুমি যদি সেটা কনক্লুড করতে চাও তুমি সেটা নিয়ে করো, আমার কিছু নয়। শুধুমাত্র ডেফিনেটলি হ্যাঁ, কিন্তু জয় শ্রীরাম নিয়ে যদি জয় শ্রীরাম নিয়ে তার আগের যে চিত্রটা চূড়ান্ত মিসম্যানেজমেন্ট, সেটা আগেই বলা হয়েছে, প্রশাসনিক ত্রুটির একটা প্রশাসনটাকে, এটা হচ্ছে যারা প্রাইভেট উদ্যোক্তা তাদের প্রশাসনিক ত্রুটি, এটা কোন রাজ্য প্রশাসনের ছিল না। এটা পুলিশ, হ্যাঁ, পুলিশের তারা কি দিয়েছিল? তারা তো পুলিশের সাথে কোনো তথ্য বিনিময় হয়েছিল তো যে এত লোকের ব্যবস্থা রাখবেন, এত সিকিউরিটি এইভাবে হবে, আমরা এইভাবে প্ল্যানিং করেছি, এখানে এখানে আপনারা রাখবেন। কিন্তু এখানে বলে রাখি, জয় শ্রীরাম বলে যদি অগ্নিসংযোগ হয়, যদি দুষ্কৃতীরা জয় শ্রীরাম বলে তাণ্ডব চালায়, তো সেটাও মানুষ দেখছেন যে জয় শ্রীরাম বলে উদ্বুদ্ধ কারা হচ্ছে, ভদ্রলোকেরা হচ্ছে না দুষ্কৃতীরা হচ্ছে, সেটাও মানুষ দেখে নিল। আমি সেখানেও বলবো যে এই উস্কানিটা নিশ্চয়ই তেলেঙ্গানাতেও থাকার কথা ছিল বা থাকতে পারতো, খুবই প্রাসঙ্গিকভাবে থাকতে পারতো যদি 2 মাস পরে 6 মাস পরে তেলেঙ্গানাতে ভোট হতো। তার কারণ হচ্ছে এই যে জাতীয় নৈরাজ্য কারা সৃষ্টি করতে চাইছে, যে এই এক তো হচ্ছে ডেফিনেটলি এটা যে খেলার মাঠে আমরা নানান পতাকা দেখি, আমরা নিজেরা কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিলের পতাকা নিয়ে আমরা উল্লাস করি, কেউ জার্মানির পতাকা, ফ্রান্সের পতাকা নিয়ে উল্লাস করি ওয়ার্ল্ড কাপের সময়, ইউরো বা কোপা আমেরিকার সময়। বাট মাই পয়েন্ট ইজ, যে প্রসঙ্গ তৃণমূল তুলছে, তৃণমূল যেভাবে বলছে যে ওটাই যদি তা নাও ধরে নি, কিন্তু একটা ওখানে জয় শ্রীরাম বলে ওখানে একটা গেরুয়া পতাকা নিয়ে যারা যাবে, তারা তো ডেফিনেটলি মেসি দর্শনে যাবে না। না, গেরুয়া পতাকার ওপর এখন ফোকাস বেশি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট তো এইভাবে আসেনি গেরুয়া পতাকা নিয়ে, আমি জানি না। মুখপাত্ররা বলছেন, মুখপাত্রদের বক্তব্য বলতে বলা হয়েছে, কিন্তু আমার 2-4টে পয়েন্ট আছে। যে এই যে কৃষ্ণদা বলবার সময় বললেন যে দেখো, প্রথমত হচ্ছে যে ঘটনাটা হচ্ছে সেটা লজ্জাজনক, এটাতে কারোর কোনো আপত্তি নেই। আমি ব্যক্তিগতভাবে একজন বাঙালি হিসাবে খুবই লজ্জিত, যেন বাংলাতে ফুটবলের জনক আমরা এটা বলে আসতাম বারবার করে। এবং ফুটবল মাঠে আমি ব্যক্তিগতভাবে খেলাধুলা করেছি এবং যুবভারতীতে আমি ব্যক্তিগতভাবে খেলেছি, খেলার সুযোগ পেয়েছিলাম। তাই এই মাঠের যে অবস্থা যারা করলেন তাদেরকে কোনো মতেই সমর্থন, কে কোন দলের কে কোন পতাকা নিয়ে এলো তার কোনো প্রশ্ন নেই, আমি দ্ব্যর্থহীন ভাষা সেটার বিরোধিতা করছি। 1, 2 হচ্ছে যে ভদ্রলোকের নাম এখানে বারবার উঠছে। এখন হচ্ছে যে কেন তার ভদ্রলোকের নাম বারবার উঠছে বলুন তো? এই ভদ্রলোকের নাম এই জন্য উঠছে কেন, যেহেতু কৃষ্ণদা বললেন যে সরকারিভাবে এর তো আমাদের দায় নেওয়ার কথা নয়, যেহেতু প্রাইভেট সংস্থা তারা সিকিউরিটিটাকে অ্যারেঞ্জমেন্ট করবে, এটা কোনোদিনও হয় না। প্রথম কথা, মেসিকে ধন্যবাদ যে পশ্চিমবঙ্গ যে কত বড় অরাজক একটা রাজ্য তৈরি হয়ে গেছে, এই রাজ্য সরকারের নেতৃত্বে উনি এসে প্রমাণ করে দিলেন আবার। এবং হায়দ্রাবাদ থেকে শুরু করে দিল্লি, মুম্বাইতে যা ঘটনা ঘটলো শান্তভাবে সুষ্ঠুভাবে পরিষ্কার করে দিল যে গোবলাইকে নিয়ে যারা এতদিন ধরে বিরোধিতার আকারে বাঙালি অস্মিতা বলে চিন্তাভাবনা করতো, তারা আজকে প্রমাণ করে দিলেন যে বাঙালি আজকে কোন জায়গায় এসে ঠেকেছে। 3, অরূপ বিশ্বাসের কথা বারবার উঠছে কেন বলুন তো? আমার কাছে স্টিল ফটোর কথা বললেন না, ভিডিওগুলো অ্যানালাইসিস করতে বললো কৃষ্ণদা। সিনিয়র হিসাবে আমি একটা কথা ওনাকে বলবো, অরূপ বিশ্বাসের অনেকগুলো ভিডিও ব্যক্তিগত স্তরে আমার কাছে আছে, আপনি যদি পারমিশন দেন আমি দিতে পারি। উনি কাকে ঠেলে একজন একটু শ্যামবর্ণ ব্যক্তিকে বারবার করে মেসির গায়ে ঠেলে দিচ্ছিলেন সেলফিটা তুলে দেওয়ার জন্য, সেই ভিডিওটাও আছে। আকাশ ব্যানার্জি ওখানে কি করছিলেন, আকাশ ব্যানার্জি ওখানে কি করতে গেছিলেন, আরও কিছু আনুষঙ্গিক নাম আছে, আমি ব্যক্তিগত স্তরে বলতেই পারি তারা কি করছিলেন। একজন সুপারস্টার, দেশের নয় পৃথিবীর কাছে তিনি নায়ক। যে আবেগের কথা এখানে কৃষ্ণদা বললো না, সেই আবেগটা হচ্ছে ফুটবল লাভারদের আবেগ। তারা, তুমি বলবার সময় দিদি বলছিলে যে 12,000 টাকা 15,000 টাকা নিজের আয়, সঞ্চয়ের আয়টাকে হচ্ছে তুলে দিয়ে তারা টিকিটটা কেটেছিল। এই আবেগটা যারা ফুটবল ভালোবাসে তাদের জন্য আমি একাধারে এর বিরোধিতাও করব। তারা বেশি কিছু চাননি, তারা একজন মেসিকে দেখতে চেয়েছিলেন। তো তারা যে তার সাশ্রয়টাকে, জমানো সাশ্রয়টাকে মানে এই টিকিটের জন্য ব্যয় করলেন, তাদের আবেগটাকে তারা গুরুত্ব দেবেন না সরকার? লাস্ট এই আমাদের দমকল মন্ত্রী
হ্যাঁ সংক্ষেপে তিনি দমকল মন্ত্রী তিনি ফ্রি পাসগুলো কি করে কার নির্দেশে কিভাবে নিজেদের অনুগামীদের মধ্যে মানে বিলি করছিলেন? তার কি দায়িত্ব তিনি নিয়েছিলেন যে এরা যখন ফ্রি পাস নিয়ে যাবে আর 12-15-20 হাজার টাকা দিয়ে যারা টিকিট কাটছে তাদেরকে দর্শন পাবে না, আর তারা ফ্রি পাস যারা পাচ্ছে তারা দর্শন পাবে, এই গ্যারান্টি কে নিল? আমি আসবো, আমি সত্যজিৎদার কাছে আসি। সত্যজিৎ, এরকম অনেক বড় ম্যাচের ক্ষেত্রে বা সেলিব্রিটি ইভেন্টের ক্ষেত্রে আপনি মাঠে থেকেছেন, আপনি তাদের সিকিউরিটির যে টিম তার অন্যতম ভূমিকায় থেকেছেন। আমার প্রশ্ন, মাঠে ঢোকার সময় থেকে শুরু করে মেসি যখন মাঠে ঢুকছে, যে ভিডিও দেখলাম যে মেসির গাড়ি ঢুকছে, সেই সময় থেকে যে পিলপিলিলো, আপনি মনে করেন যে ওটা আদৌ একটা আইডিয়াল সিচুয়েশন ছিল মেসির এন্ট্রির জন্য, নাকি আসলে মাঠটা ফাঁকা করে এবং নির্দিষ্টভাবে যারা ইনসাইড দ্য ফেন্সিং যাদের এফওপি আছে তাদেরকে নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে এবং তাদেরও শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে বাধ্য করে তারপর মেসিকে নামানো দরকার ছিল? মুপিয়া, 50 বছর ধরে আমি চাকরি করছি, এইরকম একটা বিশৃঙ্খল অবস্থা আমি কিন্তু দেখিনি মাঠে, বড় মাঠে। 77 সালে যখন পেলে আসলো সেই ডিউটিও করেছি। 79-এ চিত্র অভিনেতাদের যেটা ইডেন গার্ডেন্সে হলো, সব দিলীপ কুমার, উত্তম কুমার সব ছিলেন, সেটা করেছি। 2008-এ আইপিএলের উদ্বোধন, সেটা আমি করেছি। এই বড় বড় ডিউটি করার পর ইডেন গার্ডেন্সে প্রচুর ডিউটি করেছি, আইপিএল থেকে আরম্ভ করে নানাভাবে। তাহলে এখানে পুলিশ প্রশাসনের ভূমিকাটা কি ছিল? বলছি, এন্ট্রি পয়েন্টে প্রথমে দরকার ছিল আটকানো, যে ফিক্সিং করা, যে কোনো জলের বোতল আমরা ঢুকতে দেব না। কারণ এবং আমি এখানে একটু মেনশন করব, তার আগের দিন কিন্তু বিধাননগরের ডিসি তার যে ফেসবুক লাইভ, সেখানে তিনি বলেছেন যে ভেতরে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না, জলের পাউচের ব্যবস্থা থাকবে। তারপর এত বোতল এলো কিভাবে এবং সেটা প্রশাসন দেখলো না? না, সেটাই বলছি। সংক্ষেপে প্লিজ, আমাকে ব্রেকে যেতে হবে। ওকে, তো ঠিক আছে। তো জলের বোতলগুলো ফিক্সিং করা দরকার ছিল, কারণ জলের বোতলগুলো যখন 4 তলার উপর থেকে 2 তলার উপর থেকে যখন জোরে জোরে ছুঁড়ে মারা হয়, ওটা যখন গায়ে লাগে তখন এটা অ্যামাউন্টিং টু 25 কিলো। তো সুতরাং এটা ফিক্সিং করা দরকার ছিল। দেখুন, ইনসাইড গ্রাউন্ডে বাইরের লোকদেরকে স্রেপ না করে দেওয়া এবং কর্ডন করে দেওয়া, অর্থাৎ ফার্স্ট কর্ডন, সেকেন্ড কর্ডন, থার্ড কর্ডন। ফার্স্ট কর্ডনের মধ্যে শুধু মেসি এবং মেসির বডিগার্ড থাকবে। সেকেন্ড কর্ডনের মধ্যে কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা, রাজ্য পুলিশের সিনিয়র অফিসাররা থাকবেন, আর যদি থাকে থার্ড কর্ডনের রাজনৈতিক নেতা যারা যারা থাকবেন, তাদেরকে স্পেসিফিক করে দিতে হবে। যখন কর্ডন ভাগ করে যাবে তখন হাত জোর করে বলতে হবে যে আপনি কর্ডন ব্রেক করে আসবেন, আপনি যেই হন না। শুধু হাত জোর করে কেন, প্রয়োজন হলে তাদের এমন অনেক আছে কলকাতার সম্মান বাঁচাতে তাদেরকে কলার ধরে বার করে দেওয়া যায় না, এমন অনেক লোকও লেফটে লেফটে ছিল, তাদেরকে দেখানো যাচ্ছে, সেটা পুলিশ অফিসাররা করতে পারে না। 3 নম্বর কথা হচ্ছে, এখানে যে শক্ত মেরুদণ্ডের দরকার ছিল সেটার প্রচণ্ড অভাব ছিল। আমরা কলকাতা পুলিশে আমরা যখন ইডেন গার্ডেন্সে, আপনি অনেক প্রোগ্রামে ছিলেন, প্রোগ্রামে যখন আমরা ঘুরিয়েছি, আমরা ওপেন জিপের মধ্যে করে সামনে মোটরসাইকেল, পিছনে মোটরসাইকেল করে বাইরে পুরো এরকম করে রাউন্ড 3টে রাউন্ড ঘুরিয়ে দেওয়া হলো। 3টে রাউন্ড ঘুরিয়ে যখন মাঝখানে নিয়ে আসা হলো তখন কিন্তু সব মানুষ দেখে নিয়েছে তাকে। সুতরাং এই বিক্ষোভ, এই যে 80,000 লোকের 1,60,000 চোখের যে কামনা, যে এক পলকের জন্য আমরা মেসিকে দেখব, যে ফুটবলের ভগবানকে দেখব, সেইটা যে তারা দেখতে পেল না, তার এই বিক্ষোভ তার কারণ। আমি এই প্রসঙ্গে আসবো, প্লিজ একটু বিরত করছি, একটা ব্রেক আমাকে নিতে হবে। ব্রেকের পর এই প্রসঙ্গে আপনার কাছে আরো বিস্তারিত জানবো। ছোট্ট বিরতি নিচ্ছি, দেখতে থাকুন বাংলা বুঝ। আমি চন্দনদার কাছে যাব। চন্দনদার কাছে যাওয়ার আগে আমি শুধু আজকে লিওনেল মেসি, তিনি দিল্লিতে বলেছেন যে তিনি ভারত থেকে যে ভালোবাসা পেয়েছেন তাতে তিনি আপ্লুত এবং ম্যাচ খেলতে হোক বা অন্য যে কোনো উপলক্ষে তিনি আবারও ভারতে আসবেন। এই আজকে মেসির এই যে বিদায়ী ভাষণটা, এটা আমরা সবাই আমাদের মনের মণিকোঠায় রাখতে পারতাম, কিন্তু এটা যখন বলতে যাচ্ছেন আমরা প্রত্যেকে কোথাও একটা আমাদের গলার মধ্যে একটা চাপ 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 লাগছে। লিওনেল মেসি কি বলছেন একটু শুনুন। Bueno, nada, solo agradecer por agradecerle el cariño de todos estos días a India. La verdad que fue una experiencia muy linda para nosotros poder compartir. Si bien fue intensa y cortita, fue hermoso recibir todo el cariño que ya sabía que estaba, pero recibirlo de primera mano fue impresionante, una locura todo lo que hicieron por nosotros estos días, así que nada, nos llevamos el cariño.
এই যে লিওনেল মেসি বলছেন যে তিনি আবারও হয়তো কোনো না কোনো দিন নিশ্চয়ই ম্যাচ খেলতে আসবেন, কলকাতার তো সবচেয়ে বড় হকদার হওয়ার কথা যে লিওনেল মেসি, আমরা তোমাকে যতটা ভালোবাসি, তোমায় যদি ম্যাচ খেলতে হয় কলকাতাতে তোমাকে খেলতে হবে। আজকে সেটা বলার অধিকারটাই আমরা হারিয়ে ফেলেছি। চন্দনদা, এই যে আজকে আমাদের এই যে পতনটা হলো, এই যে ভীষণ অসম্মানের একটা পতন হলো, এর দায়টা কার? একেবারে শুরুতে প্রথমে তো কংগ্রেচুলেশন করতে হবে হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লিকে। আমাদের যে সুনাম অন্তত ভারতবর্ষের, সেটা অক্ষুণ্ণ রাখবার জন্য এবং তার মধ্যে যে ব্যাপক বিশৃঙ্খলা কলকাতা, তার জন্য মাথা নত করার দিন, এবং আমরা মাথা নত করে আছি। ইনফ্যাক্ট যেভাবেই ব্যাখ্যা করুন, বাংলা শুধু সংস্কৃতি না, ক্রীড়া নয়, বাঙালি হিসেবে বা বাংলার মানুষ হিসেবে সকলে লজ্জিত। আমি তোমাকে একটি কথা বলি, এই মুহূর্তে মেসি যে ভাষায় কথা বললেন, দ্যাট ইজ স্প্যানিশ। আজকে ওরই দেশের সর্ববৃহত্তম খবরের কাগজে আজকে AIFFকে, আমি এটা বুঝলাম না, কারণ এটাই মিসকমিউনিকেশন, AIFFকে দায়ী করা হয়েছে। আমরা জানি ভারতবর্ষে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো ভূমিকা ছিল কিনা। আমরা যেটা জানি, ক্রীড়া দপ্তরের ভূমিকা ছিল, ইউথ অ্যাফেয়ার্স দপ্তরের ভূমিকা ছিল, এবং আর কারা কারা যুক্ত ছিল মৌপিয়া, এর আগের দিনও বলেছি আমি এই কথাটা। ক্ল্যারিন শব্দটা, ওই পত্রিকার নামটা কেন বললাম তোমাকে, এর আগের দিন বলেছি নিউ ইয়র্ক টাইম, দি গার্ডিয়ান, BBC। মানে আমি বলতে চাইছি সারা পৃথিবী জুড়ে মেসির মতো একজন মহাতারকার বিপন্নতা, বাঙালির বিপন্নতার কারণ হয়ে যেভাবে দাঁড়িয়েছে, তাতে আর যাই হোক বাঙালি বা বাংলার মানুষ অন্তত মাথা উঁচু করে ফুটবল বা কৃষ্টি বা শিল্পর ক্ষেত্রে আমার মনে হয় অনেক দিন রিকভারিংয়ের সুযোগ নেবে বা সুযোগ হারাবে। আমি তোমাকে বিশেষভাবে যেটা বলি, এর জন্য দায়ী কি? আমি প্রথমত একেবারে একটি কথা পরিষ্কার করে দিই, আমি এর আগেও বলেছি, আমি এখনো বলছি, একটা তদন্ত কমিশন হয়েছে, কেসেস হবে, কোর্টে যাবে, ওই প্যারাফার্নালিয়াতে যাব না। আমি স্ট্রেট বলছি, এখনো পর্যন্ত কেন ক্রীড়ামন্ত্রীকে ডাকা হলো না, অন্তত তার ভার্সন শোনবার জন্য। আমরা বারবার দেখছি মানুষ ক্রীড়ামন্ত্রীকে দেখছেন, এবং সেই ক্রীড়ামন্ত্রীর অব্যবস্থার একটা বড় ভূমিকা ওখানে ছিল, অস্বীকার করে কোনো লাভ নেই। না দেখো, আমি তো এটা তদন্ততে বেরিয়ে আসবে, যা যা চন্দনদা বলছে, আমি এইগুলোতে আগের থেকে কিছু বলার নেইও আমার কাছে, এবং আমার বলতে চাইও না। কিন্তু এই যে বলা হচ্ছে প্রিভিলেজড ক্লাস, তুমি যেভাবে যাদেরকে ব্যাখ্যা করো, তাদের মধ্যে সব পেশার লোকজন আছে, সব সমাজকর্মীরা আছে, রাজনৈতিক, সাংবাদিক, মানে সব লোকজন আছে। প্রিভিলেজ ক্লাসকে কি আমি হায়দ্রাবাদে দেখিনি? না, এক্স্যাক্টলি কৃষাণু, এক্স্যাক্টলি মাই পয়েন্ট। বম্বের মুখ্যমন্ত্রীর স্ত্রীকে দেখিনি আমরা। তারা কেউ কিওস করেননি, কিওস তো তারা করে না, কিন্তু বিশেষ বিশেষ লোকেরা, তারা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে কেওস করেছে না বৃহত্তর এজেন্ডার জন্য? তার কারণ হচ্ছে বাংলা থেকে বিভিন্ন জিনিসের মতো ফুটবলকেও কেড়ে নিয়ে যাওয়ার প্রবণতা তো বিগত এক দশকে হয়েছে। আজকে ভারতীয় ফুটবল টিমে কজন বাঙালি খেলে? তো বাংলাকে ফুটবল থেকে বাঙালিকে ব্রাত্য করে দেওয়া অন্যান্য জিনিসের মতো, এটা তো বর্তমান সরকারের এজেন্ডা। এবং দেখো, ঘটনা ঘটেই এই বিজেপির নেতাগুলো এখানে যেভাবে রাজ্য সরকার এবং তৃণমূলকে তার সাথে যুক্ত করে দিল। দিল্লিতে লোকে নিঃশ্বাস নিতে পারছে না, কই বিজেপি তো নিজেদেরকে যুক্ত করে না, এবং কংগ্রেসও বিজেপিকে যুক্ত করছে না, দিল্লির মানুষ নিঃশ্বাস নিতে পারছে না আজকে, বেসিক জিনিসটা। কিন্তু এখানে যেভাবে যুক্ত করে কৃষাণুর বক্তব্যের রেস্টেনে আমি একটু শোনাবো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আজকে বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে লিওনেল মেসিকে আবারও আনবেন। আমার এখানে প্রশ্ন সুপ্রিয়র কাছে, যে সুপ্রিয়, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস যেটা বলছে, আসলে কি সব মিলিয়ে বিষয়টা যেটা আমাদের একটা কালেকটিভ লজ্জার বিষয়। আমি নিশ্চিত যে এখানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, CPM নয়, সমস্ত সমর্থকরা, মেসি প্রেমীরা, ফুটবল প্রেমীরা, তাদের কাছে লজ্জা। কোথাও কি সেটা নিয়ে রাজনীতি হচ্ছে? রাজনীতিক হবে না কেন? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বক্তব্যগুলো উঠে আসে, আমি আবার বলছি, সরকারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য নেই, মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য এভাবে আসেনি যে বিজেপি ওখানে দায়ী, এই ঝান্ডা দেখা যাচ্ছে, এইসব আসেনি। তো মুখপাত্ররা বলছেন, আমি আবার একটা কথা বারবার করে বলছি, যে এক মিনিট, যে অর্গানাইজার, যাকে এখানে অ্যারেস্ট করা হলো, তিনি, তার লয়ার, আমি যতদূর জানি কোর্টের ঘটনাটা, যে তিনি পরিষ্কার বলেছেন যে মাঠের ভেতরকার যা সিচুয়েশন, যে ক্যাওয়াস তৈরি হয়েছিল, তার জন্য আমি কেন দায়ী হব। তার কারণ হলো, তার পয়েন্টটা কিন্তু ভ্যালিড, আমি তাকে সমর্থন করছি না, তারও অবশ্যই এখানে দায়ী আছে, কিন্তু সে বলেছে আমি তো অর্গানাইজ করেছি মেসিকে আনবার জন্য, এনে আমি মাঠে পৌঁছে দেব। তার পরের যে রোটা,
বুঝতে পারছো নিশ্চয়ই। তার পরের যে রোডটা তারা কারা অর্গানাইজ করলো? রাজ্য সরকার। এবং আমরা বারবার দেখেছি যে শতদ্রু দত্ত কিন্তু বারবার অ্যানাউন্স করছিলেন যাতে সবাই ডেসপারেট অসহায় ডেসপারেট এবং শোনেননি কেন, কে কার কথায় সরবেন? ওখানে অরূপ বাবু তো নিজে একজন বড় নাম। কোন আমলা, কোন মন্ত্রী, এই কোন পুলিশ সাহেবরা অরূপ বিশ্বাসকে বলবেন কার ঘাড়ে দুটো মাথা আছে যে আপনি সরে যান? কেন তৃণমূল নিজেদের দায় এড়াচ্ছে? আর এখানে হেরে যাবার ব্যাপার নেই তো, এটা তো আমাদের বাংলার লজ্জা। এখানে বিজেপি সিপিএম তৃণমূলের ব্যাপারই নয়, রাজ্য সরকারের ব্যাপার। রাজ্য সরকার তো বলবে এক্স্যাক্টলি তাই। আমি এই কথাটাই বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি তোমাকে দিদি যে বিষয়টা হচ্ছে সেটাকে আমরা একটা জিনিস সবসময় দেখি যে তৃণমূল গ্রহণ করে না। আর তোমাকে কিন্তু সমালোচনাটাকেও গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমার ব্যর্থতা, আমি এর পরবর্তীকালে কি করতে চাই সেটা আমি করব। যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, আমি অরূপ বিশ্বাসকেও ডেকে পাঠাবো, তদন্তের জন্য নয়। আমি তার ভার্সনটা শুনবো না, তদন্তকে আমি সাপোর্ট করছি। আমি সুদীপ বোসকে ডাকবো না যে আপনি কিভাবে বিধাননগর পুলিশের স্টিল মারা যে স্ট্যাম্প মারা যে কার্ডটা আপনি বিলি করছিলেন। আরেকটা কথা লাস্ট বলছি, কুণাল বাবুকে জীবনে আমি কোনোদিন সমর্থন করি না। কুণাল দাকে একটা বিষয় আজকে আমি সমর্থন করছি। কুণাল দা গতকালে একটা স্টেটমেন্ট বলেছেন, মমতা দি যদি ওখানে উপস্থিত থাকতেন, যদি আগে চলে যেতেন, মমতাদির এত বড় কোয়ালিটি তিনি বাতাসের গন্ধ শুকে বলে দিতেন যে এখানে ক্যাবাস হতে পারে। দুর্ভাগ্য হচ্ছে গন্ধ শোকার কাজটা অরূপ বিশ্বাস করেছেন, তাই মনে হয় নাক বন্ধ ছিল, শীতকাল তো, তাই এই ঘটনা আজকে ঘটে গেছে। আমি আসবো, আমি একটু শোনাই শুভেন্দু অধিকারী কি বলেছেন। ওখানে মমতা ব্যানার্জি নেই আর অরূপ বিশ্বাস নেই, ওসব জায়গায় চোর নেই। এসব খেলাধুলার মাঠকে অন্য রাজ্যে পবিত্র রাখার জায়গাটা জানেন। আর ওখানকার পুলিশ তোলাবাজ নয়, ওখানকার পুলিশকে দিয়ে ভোট লুট করানো হয় না। বিজেপিকে আনুন, আমরা মেসিকে আনবো। বিজেপিকে আনলে মেসিকে আনবেন, আজকে আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন হচ্ছে যে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, জলের বোতল থেকে মাঠে ভিড় সব দায় কি একা উদ্যোক্তাদেরই? এই যে যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা, তার দায় কার? দেখুন, মেসির জন্য বরাদ্দ 1 ঘন্টা 45 মিনিট, মাঠে থাকলেন মাত্র 20 মিনিট। আর যতটুকু থাকলেন মেসিকে ঘিরে রাখলেন নেতা, মন্ত্রী, পুলিশ, ক্লাবকর্তা আর হোমরা চোমরার দল। ধাক্কাধাক্কি, টানাটানি, নিজস্বী তুলতে জোর জবরদস্তি, ব্যাস তাতেই তাল কাটল। আর তারপর চরম বিশৃঙ্খলা, তাণ্ডব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব ভারতীতে পৌঁছতে পারলেন না, মেসির কাছে ক্ষমা চেয়ে সমাজ মাধ্যমে লিখলেন, যুব ভারতীর বিশৃঙ্খলার দায় কার? এই বিশৃঙ্খলা কি আটকানো যেত না? পুলিশ ও উদ্যোক্তাদের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ছিল, মাঠের কারা থাকবেন তার নির্দিষ্ট তালিকা ছিল, দায়িত্ব পালন করেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। মাঠের ভিতর জলের বোতল বিক্রি হলো কিভাবে? মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু যাবতীয় ব্যর্থতার দায় কি তার একার? এজলাসে ধৃত শতদ্রু দত্তর বক্তব্য, আমি ইভেন্ট ম্যানেজার, আমার কি দোষ? আমাকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে। যুব ভারতী কাণ্ডে শতদ্রু দত্ত কতটা দায়ী তা তদন্ত সাপেক্ষ, কিন্তু পুলিশ প্রশাসন কি দায় এড়াতে পারে? যেখানে মেসির মতো তারকা রয়েছেন, কিছুক্ষণ পরই যেখানে মুখ্যমন্ত্রী পৌঁছবেন সেখানে মাঠের ভিতর এত লোক ঢুকে পড়লেন কিভাবে? মুখ্যমন্ত্রীর গড়ে দেয়া কমিটি ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন সেই কমিটি সরজমিনে খতিয়ে দেখে যুব ভারতী। ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় 2টি শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। একটিতে আয়োজকদের গাফিলতির বিশ্লেষণ, আর একটিতে যুব ভারতীতে তাণ্ডবকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ব্যবস্থা। ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও আয়োজক সংস্থার 6 জনকে তলব করা হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তাণ্ডবকারীদের চিহ্নিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটিতে আস্থা নেই বিরোধীদের। আগেই নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্তের দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার হাইকোর্টে একটি মামলাও রুজু করেন তিনি। বিরোধী দলনেতার বক্তব্য, মুখ্যমন্ত্রীর তৈরি করা তদন্ত কমিটি যথার্থ নয়। মুখ্যমন্ত্রীর তদন্ত কমিটিতে স্থগিতাদেশ। আদালতের নজরদারিতে বিচার বিভাগীয় তদন্ত জরুরি। আদালতের নজরদারিতে সিট তদন্তের দাবি। দর্শকদের গ্রেফতার করছেন কেন? এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছেন। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি,
এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছেন। মেসি ইভেন্টের বিশৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। প্রথমত যে ঘটনাটি ঘটেছে এটা যে তদন্ত করার দরকার আছে এ বিষয়ে আমরা সবাই একমত, ইনক্লুডিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারাও এই একমত বলেই তারা ইতিমধ্যেই একটি তদন্ত কমিশন গঠন করেছেন, জুডিশিয়াল কমিশন। একজন প্রাক্তন বিচারপতি আমাদের হাইকোর্টে, তাকে মাথায় রেখে কমিশন গঠন করা হয়েছে। এইটুকুর মধ্যে কোনো, আমি রাজ্য সরকারের যে ক্ষমতা সেই বিষয়ে আমি কোনো প্রশ্ন দেখছি না। যেটাতে প্রশ্ন আছে সেটা হচ্ছে এই কমিশনের ক্ষমতা কতটা। স্বপ্নেই রাজপুত্র মেসি, যার জন্য সেজে উঠেছিল যুবভারতী স্টেডিয়াম। কাদের ব্যর্থতা, কাদের নির্লজ্জ লোভে কলঙ্কিত হলো 13ই ডিসেম্বরের দিন? তাণ্ডবের পর তছনছ যুবভারতীর ছবি সেই প্রশ্নই করছে কলকাতা টিভি। আমি এখানে সত্যজিতের কাছে নির্দিষ্টভাবে জানার চেষ্টা করবো যে কোন কোন জিনিসগুলো রং হয়েছে, হোয়াট ওয়েন্ট রং। দেখুন, এখানে মেরুদণ্ড সিধে করে কাজটা করা দরকার ছিল। এন্ট্রি পয়েন্ট যেখানে ছিল, যখনই মেসি ঢুকলো সাথে সাথে দরজা বন্ধ করে ডিসির নেতৃত্বে একটা টিম ওখানে আটকে দেওয়া দরকার ছিল। ওখানে যদি মিনিস্টারও থাকতো, অন্য কেউ থাকতো, জোরাত করে বলা আর ঢোকা যাবে না, এখন গাড়িতে চড়িয়ে দাও। একবার যদি গাড়ি মুভ করতে আরম্ভ করতো তাদের বডি ফিটনেস এমন নয় যে গাড়ির পিছনে পিছনে দৌড়তে পারতো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন আমি একটা উদাহরণ বলি, উদাহরণটা হয়তো খুব সত্য সাপেক্ষ। 2008-এ এই যে ললিত মোদি চেয়ারম্যান অফ দ্য আইপিএল টিম, তাকে আমি আটকে দিয়েছিলাম ক্লাব হাউসে, কারণ ও রাহুল গান্ধীর সাথে দেখা করতে যাচ্ছিল। রাহুল গান্ধীর থেকে জিজ্ঞাসা করলাম, যখন দেখলাম যে পারমিশন নেই, তখন আমি তাকে বললাম আপনি ওখান থেকে ঢুকতে পারবেন না, আপনি এখান থেকে যান। বলে আমি চেয়ারম্যান। বললাম মেবি চেয়ারম্যান, কিন্তু আপনাকে এখানে ঢুকতে দেওয়া হবে না, ওখানে ক্লাব হাউস থেকে সরিয়ে দিলাম। তো এইরকম শক্ত মনোবৃত্তি দরকার ছিল। আমরা যখন ল অ্যান্ড অর্ডার হয়, আমরা একটা এসওপি মেনে চলাফেরা করি প্রত্যেকটা ল অ্যান্ড অর্ডার। আপনি জানেন যে এসওপিতে প্রথমে আমরা ফিক্সিং থেকে শুরু করি। আমরা যে ক্রাউডটা যারা আসবে তারা কিন্তু এখানে ঝামেলা কিংবা ঝগড়া কিংবা রায়ট করার মতন ক্রাউড নয়, তারা বেসিক্যালি দর্শক। আমরা ক্রাউডটাকে দুভাবে বিচার করি, অর্গানাইজড ক্রাউড না আর আনঅর্গানাইজড ক্রাউড। এরা এই যে লফুল ডিউটিতে যখন আমরা যাই তখন এগুলো দেখে এরা প্রত্যেকেই কিন্তু সাধারণভাবে মেসিকে একবার দেখলেই তারা শান্ত হয়ে যেত। কিন্তু ঘটনা হলো, এত এই 80 জন থেকে 100 জন আনঅথরাইজড লোক মেথির চারপাশে, এবং তাকে বকলবে পাজা একদম হাত দিয়ে ধরে রেখেছে এইভাবে। মেসি যদি এগিয়ে যেতে চায়, এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না, এখানেই পুলিশকে ইন্টারভেন করতে হতো। এবং আমরা দেখেছি একটা ভিডিও যেখানে কে নির্দিষ্টভাবে দেখা যাচ্ছে যে ডিপল তার কাঁধ ধরে খামচানো হচ্ছে। হ্যাঁ, খামচানো। আচ্ছা, চিন্তা করুন, মেসির মতন পার্সোনালিটি, যে ভগবান, যাকে ফুটবলের ভগবান, তাকে একদম একজন মানে স্বনামধন্য লোক, আপনি জানেন, আমি যেহেতু পলিটিক্যাল ব্যাপারটা আমি আলোচনা করি না, কোনো পলিটিক্যাল নেতাই তাকে জাপটে ধরে বেসিক্যালি তাকে টেনে ধরে রেখেছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে ছবি তোলার সময়, সেলফি তোলার সময় তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। ও যেতে চাইছে এগিয়ে, কিন্তু যেতে দিচ্ছে না। এখানে পুলিশ ভূমিকাটা বড় ছিল। কর্ডন আমরা আপনি তো অনেকবার ইন্ডিয়ান্সে গেছেন, আমরা দেখেছেন না, কর্ডন করে এগোই প্রত্যেকটা জায়গায়। এই যে আমরা এই যে এতগুলো প্রত্যেকটা অধিনায়ককে যখন আমরা আসলো ইডেন গার্ডেন্সে, পেলেকে যখন 77-এ, এত তো বড় ব্যাপার ছিল না। 77-এ তখন তো আমি কত জুনিয়র অফিসার, 77-ও সে একই ব্যাপার ছিল। কিন্তু আমি কিন্তু ওপেন লাঠিচার্জ করে দিলাম, কারণ ওদেরকে না সরালো, ওরা মানে দেখতে পেলো না বলে জুতো ছুটছিল, এই ছুটছিল, এরকম ব্যাপার। অ্যাকশন নিতে হবে, যেই থাকুক না কেন, তাকে যদি বলতে হবে যে ভাই আপনি এই মুহূর্তে ঢুকতে পারবেন না। খুব বেশি হলে তার এগেনস্টে কমপ্লেন হবে, কমপ্লেনে তার বলার বক্তব্য আছে। আর আরেকটা কথা হচ্ছে রিহার্সাল দরকার ছিল। এই যে একটা রিহার্সাল, মানে একবার দুবার আয়োজকদের তরফ থেকে অনেকগুলো তাদের বিরুদ্ধে অভিযোগ যে ফ্লো চার্টে ছিল না। কি হবে কোটাটা আমরা দেখছি, এ জার্সি দেওয়ার চেষ্টা করছে, এ হামলে পড়ছে, এ সেলফি নেওয়ার চেষ্টা করছে, ওদিকে একটা ম্যাচ হবে কি হবে না, একটা আধা খাচড়া পরিস্থিতি রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে মানে কেউ জানেন না, কোনো এসওপি না, কোনো ফ্লো চার্ট। এই যে দেখুন, মেসি তো ফুটবলের রাজপুত্র, উনি তো ফুটবলটা পেলে দর্শকদের ওখানে যদি 2-3টে ফুটবল ছুড়ে দিতে পারতেন, তাহলে কিন্তু অনেক কিছু হতে পারতো। কিন্তু এমন একটা অবস্থার সৃষ্টি করলো এরা ভাবলো, তাদের ছেলেমেয়েরা ভাবলো, নাতি নাতনি ভাবলো যে এদেরকে এই মাত্রই ছবিটা তুলে নিতে হবে, না হলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে। এবং যেটাকে পারমিশন দিল যারা, বেসিক্যালি তারপর জিজ্ঞাসা করলো কারা দেয়, যে পারমিশন দিল তারাই দেয়।
কৃষাণু আমরা অতীতে একাধিক সময় আমরা মারাদোনার সময় কিছু অনভিপ্রেত ঘটনা দেখেছি, শোনা যায়, আমি একটা রিপোর্টও পড়ছিলাম যে পেলের সময় এয়ারপোর্টে সেখানে প্রচুর মানুষ ভিড় করেছিলেন, দীর্ঘক্ষণ পেলেকে সেখানে আটকে থাকতে হয়েছিল বিমানবন্দরে। কিন্তু আমরা 1980-র ঘটনা হোক বা 1996-এর ঘটনা হোক, আমরা স্টেডিয়ামে আনফর্চুনেট ঘটনা হতে দেখেছি। আমি ধরে নিলাম যে তোমরা যেটা বলছো যে বিজেপি বিরাট উদ্দেশ্য নিয়ে ওখানে লোক পাঠায়, তা তো আরও সতর্ক হওয়া উচিত ছিল। তাহলে তো একদম ফেন্সিং বরাবর। এবং আমরা বিদেশে যেটা দেখে থাকি, এটা আগেও অনেকবার চর্চা হয়েছে যে বিদেশে পুলিশ থাকে গ্যালারির দিকে তাকিয়ে, এখানে আমরা দেখি পুলিশ খেলা দেখে। তো এখানে তো আরো সতর্ক হওয়া উচিত ছিল। ঠিক আছে, 10টা সেকেন্ড সময় দেন, 10 সেকেন্ড। এই উদাহরণটা আমি অনেক মানে এই শনিবার থেকেই শুনছি, পুলিশ থাকে এরকম, আমি তো জানি। মানে ভারতে কি শুধু কলকাতাতে পুলিশ গ্যালারির দিকে তাকিয়ে থাকে না? না সেটা আলাদা কথা, কিন্তু বলো তো কলকাতায়। এটাই হলো বাঙালি বিদ্বেষ। এই যে ইনসিডেন্টটা তো বাংলায় ঘটেছে কিছু। হ্যাঁ, এটাই তো না এক সেকেন্ড কৃষাণু, তার মানে আমি এই উদাহরণটা দেওয়া মানে হচ্ছে কৃষাণু আমি এই উদাহরণটা দিয়েছি। এক সেকেন্ড পুলিশকে খালি কৃষাণু এই উদাহরণটা আমি দিয়েছি। না না, এবং আমি বাঙালি বিদ্বেষী না বাঙালি অস্মিতা আছে, সেটা ঠিক আছে, সেটা ডিসাইড করার ঠিক আছে তোমার নেই। না 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 না, আমি তোমাকে বলছি, আমি কি বললাম, এটা আমি উত্থাপন করেছি এই প্রসঙ্গটা। দ্যাটস আ ডিফারেন্ট কোশ্চেন, এটা আমি তুলেছি, এটা আমি তুলেছি একজন সাংবাদিক হিসেবে। এখানে তুলেছো, কিন্তু এটা তুমি প্রথম তোলনি। শনিবার থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কথাটা বলা হচ্ছে। আমি আমার ক্রীড়া সাংবাদিকতা করার সামান্য অভিজ্ঞতা রয়েছে, তার ভিত্তিতে আমি এই প্রশ্নটা করেছি। আমি বলছি তো, তুমি বলো না। তুমি এটাকে বাঙালি বিদ্বেষী প্রশ্ন বলতেই পারো না। দিল্লি থেকে পুলিশ দর্শকদের দিকে তাকিয়ে থাকে, এটা তো নয়। আমরা ভারতবর্ষের সব রাজ্যের সব পুলিশকে দেখি, কিন্তু যদি বাংলার পুলিশকে আমাকে গালমন্দ করতে হবে, তার দরুন যারা এই তথ্যটা ভাসিয়েছে তারা সার্বিকভাবে বলুন আমি তো পুলিশ রিফর্ম চাই, আমি তো পুলিশ রিফর্মসের পক্ষে, ন্যাশনাল পুলিশ রিফর্ম। আমি একাডেমিক আলোচনায় যাচ্ছি না, তাহলে পুলিশ দায়ী নয়, পুলিশ দায়ী নয়, ক্ষমতাশালী প্রভাবশালী নেতামন্ত্রীরা তারা আমি আবার বলছি, পুলিশকেও তার গাফিলতির দায় নিতে হবে, আমি তা বলছি না, কিন্তু অযাচিতভাবে মানে আননেসেসারি তো মানে উদাহরণ দেওয়াটা তো কাম্য নয় না। আমি বলছি পুলিশকেও দায়ী করো, যেখানে যেখানে গাফিলতি আছে দায়ী করো। একদম ঠিক বলেছে, ঠিক বলেছে মৌপিয়া, যে কথাটা বলেছেন একেবারে ঠিক বলেছে, যে আজকে তোমাকে এটা শেখবার এইরকম একটি জায়গাতে কলকাতা তুমি সবসময় একটা প্রাইড ভ্যানিটি নেবে যে কলকাতা হচ্ছে ফুটবলের স্বর্গরাজ্য, আর তুমি এখানে পুলিশ ম্যানেজমেন্টে এরকম টেরেবল ফেল করবে। তখন যদি কেউ এই প্রশ্নটা তোলে যে যেভাবে বিদেশে বা বিভিন্ন জায়গায় তো শিক্ষা, যেখান থেকে এত বড় ক্রাউডকে রক্ষা করা যায়। আচ্ছা, একটা কথা তুমি স্বীকার করবে, হায়দ্রাবাদ, মুম্বাই বা দিল্লির যে স্টেডিয়াম, একটা স্টেডিয়াম কলকাতা স্টেডিয়ামের ধারে কাছে আসে ইন সাইজ অফ ক্রাউড, ইন সাইজ অফ ইমোশন। যেভাবে সারা রাত ধরে মানুষগুলো ওই বিমানবন্দর থেকে ওখানে হত্যা দিয়ে পড়ে আছে, ইনফ্যাক্ট দ্যাট ইজ কলকাতা। সেই ক্যারেক্টারটা যখন বিপর্যস্ত হলো, তখন বলবো না যে পুলিশ ম্যানেজমেন্টের একটা ব্যাপক আঙ্গিক পরিবর্তন দরকার? আর সেটাই আমরা বলছি, এটা প্রত্যেকে বলছেন, এবং এটা তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আমরা বারবার বলছি এটা নয়। আমরা বলছি যারা মিসম্যানেজমেন্ট করেছেন সেখানে একা শতদ্রু না, এটা হতে পারে না। তাহলে কারা? কেন এখনো পর্যন্ত ক্রীড়ামন্ত্রীকে ডাকা হচ্ছে না? অন্তত কথা বলার জন্য। সত্যজিৎদার কাছে যাব। 30 সেকেন্ড। প্রথম কথা হচ্ছে, দেখেন আমাদের জাতীয় সম্পত্তি নষ্ট হয়েছে, আমাদের প্রিয় এত চেয়ার ধ্বংস হয়েছে। এখানে প্রথমে একটা র্যাব বাহিনী দরকার ছিল, যাদের কাছে হার্ট দিয়ে আটকানো এবং ভিতরে ঢোকা, সেটা 1 নম্বর দরকার ছিল প্রথমেই রাখা, না হলে এটা আটকানো যেত না। রিহার্সেলটা যদি আমরা প্রথমেই করে নিত ওখান থেকে, যে এখানে এরা ঢুকবে, এর ভিতরে ঢুকবে না, এবং লিস্টটা সাথে সাথে অ্যাপ্রুভ করে নিতে হবে টু দ্য হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, কারণ পরে যেন না বলতে পারে কেউ। এবং 3 নম্বর হচ্ছে, যারা এখানে যখন ঢুকছে তাদেরকে স্পেসিফিক আটকে দেওয়া, এবং যারা রেসপন্সিবল তাদের নামে স্পেসিফিক রিপোর্ট প্রকাশ করা, যে এই রিপোর্ট তারা এই অবস্থা ছিল, এবং ছবি সমেত রিপোর্ট প্রকাশ করা। সুপ্রিয়, আমার একটা কথা বলার আছে, যেটা হলো যে এই যে তদন্ত হচ্ছে, তদন্ত হবে, কারা কালপিট তাদেরকে বেছে নেওয়া হবে। শতদুর্গকে তো অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, কোর্ট সেটা দেখছেন। যেটা আমি আগেও বললাম, ক্রীড়ামন্ত্রীকে স্বাভাবিকভাবেই একবার ডাকা উচিত, ওনাকে ডেকে একবার ওনার ভার্সনটা শোনা উচিত যে উনি কি বলতে চাইছেন। ফেসবুকে ওনার লোকদেরকে দিয়ে পোস্টিং না করিয়ে উনি বরঞ্চ পুলিশ যারা তদন্ত করছে, তদন্তকারী অফিসারদের কাছে সুমোটোভাবে নিয়ে যাওয়া উচিত। এবং দেখুন, সব সুয়ারেজ, মেসি এবং ডিপল
উনি মনে করেছিলেন সুপ্রিয় তৃণমূল আবার কাল থেকে যে ছবিটা যেটা অশোক দিন্দা নিজে পোস্ট করেছেন, অশোক দিন্দা একজন বিধায়ক ডেফিনেটলি, কিন্তু নিশ্চয়ই 294টা বিধায়কের অ্যাক্সেস ছিল না মাঠের মধ্যে। আমি আবারও বলছি গ্যালারি ইজ ডিফারেন্ট, কিন্তু ইনসাইড দ্য ফেন্সিং এই জায়গাটা না ভীষণ স্যাক্রোস্যাঙ্ক্ট। যে কোনো স্টেডিয়ামে মাঠের জায়গা ইনসাইড দ্য ফেন্সিং এই জায়গাটা স্যাক্রোস্যাঙ্ক্ট, ওখানে যে কেউ ঢুকতে পারে না। আইজি র্যাঙ্কের একজন অফিসার যদি ওখানে দাঁড়িয়ে, আমি বলতে বাধ্য হলাম, আইজি র্যাঙ্কের অফিসার একজন দাঁড়িয়ে যদি মেসির সাথে সেলফি তোলেন অরূপ বিশ্বাসের পাশে দাঁড়িয়ে, আপনার কাছে ফুটেজ আছে দেখুন, না পেলে আমি দিয়ে দিচ্ছি, তো তার কাছ থেকে আর কি আপনি ম্যানেজমেন্ট চাইবেন? আইজি র্যাঙ্কের অফিসার, আমার বাবা নিজে পুলিশ ছিলেন, আমি র্যাঙ্কগুলো জানি, তো আইজি র্যাঙ্কের অফিসার উনি সেলফি তুলছেন, সেখানে ওনার কাছ থেকে উনি একজন অভিভাবক, দল কি সুপ্রিয় দল কি তোমাদের জানতে চেয়েছে যে অশোক দিন্দা আজ সেদিনকে মাঠে ছিলেন? অশোক দিন্দাকে ডাকুন না। আরে আমি বলছি তো ওই যেটা হয়েছে, শুভেন্দু অধিকারী এত কথা বলছেন, একবার বলবেন না অশোক দিন্দা মাঠে কেন? তদন্ত কমিটি হয়েছে তো, তদন্ত কমিটি এটা হতে পারে না। ডোন্ট বি সাইলেন্ট, ডোন্ট বি সাইলেন্ট। তাহলে ডাকবে না। তৃণমূল দায়ী, আমরা বলছি তৃণমূল অ্যাডমিনিস্ট্রেশন, তৃণমূল বলতে অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা বিজেপি এখানে একবার এটা ভাববে না গেরুয়া ঝান্ডা গায়ে বসে বলে বিজেপি আনওয়ান্টেড আনওয়েলকাম। রাহুল গান্ধী, এক মিনিট, রাহুল গান্ধী ওখানে দেখা করতে গেছেন, রাহুল গান্ধী গেছেন তো, যদি বাই চান্স ওখানে কোনো কেওস হতো তাহলে কি চন্দনদা আপনি বলতেন রাহুল গান্ধী তদন্তের আওতায় আনা উচিত? ওই বাই চান্সের মধ্যেই তো সব, এখানেই তো বাই চান্স, ওই বাই চান্সের মধ্যে এখানেই তো বাই চান্স, বাই চান্স ঢুকে গেছে। একটা লাইন বাই চান্সে কথা হবে। এক সেকেন্ড হ্যাঁ, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ওখানে ছিলেন তাদের চেয়ে কিন্তু রাহুল গান্ধীর স্ট্যাটাসটা অনেক উপরে, ডোন্ট মাইন্ড কোনো পার্টি হয়ে বলছে, সেখানে রাহুল গান্ধী কিরকম দূরত্ব মেনটেন করেছে দেখেছেন? এটা কিন্তু শিক্ষণীয় যে বোম্বাইতে যখন গেল, বোম্বাইয়ের যিনি চিফ মিনিস্টার সেও কিন্তু ঘেঁষাঘেঁষি করেনি, একজন লোক তার পাশে। কিন্তু যে বিতর্কটা হচ্ছে যে দেবেন্দ্র ফডনবিসের এবং তার ওখানে ঢুকে সেলফি তোলাটা নিয়েও প্রশ্নের জায়গা নেই, কিন্তু তিনি যেটা প্রশ্ন উঠছে যেভাবে যে ভঙ্গিতে চিউইংগাম খেতে খেতে একটা সেলফি সেটা পছন্দ হলো না বলে আরেকটা সেলফি তুললেন, এইটা এগুলো নিয়েও ইতিমধ্যে চর্চা কথা বলেছে। এই অর্থাৎ নেতৃবৃন্দকে এটা দেখে নিতে হবে যে আমরা এরা দেখতে এসছে, আমাদের দেখতে আসেনি। সেটা কুণাল ঘোষ বললেন তো যে হ্যাংলামও করেছেন অরূপ বিশ্বাস, ওটাই তো কুণাল ঘোষ বলেছেন, আমি কারণ নাম বলছি না, তো তাদের এইটুকুই বলা উচিত যে তাদেরকে দেখতে কেউ যায়নি, তারা দেখতে এসছেন শুধু মেসিকে। আমাদের সময় একদম শেষ, আমাদের এখানে শেষ করতে হবে। আমরা আশা করব যে এই লজ্জাজনক অধ্যায়ের ক্ষেত্রে যাদের যাদের অবদান, তারা যারাই হন না কেন, যেই হন না কেন, যাই তার পরিচয় হোক, যাই তার প্রোফাইল হোক, যাই তার প্রভাব হোক না কেন, প্রত্যেকে যেন তদন্তের আওতায় আসেন, নাম্বার 1। কিন্তু এই যে রক্ত জল করা পয়সা দিয়ে যে সাধারণ দর্শকরা টিকিট কেটেছিলেন, হয়তো তাদের কম্পেনসেটও করা হবে, প্রশাসন আশ্বাস দিচ্ছে, কিন্তু তাদের ইমোশনের ওপর দিয়ে যে বুলডোজারটা চালানো হলো, তার কি আদৌ কোনো কম্পেনসেশন হয়? যে পিতৃহারা হয়েছে, ওই যে অশৌচের পোশাক সেটা পরে মেসির ছবি নিয়ে স্টেডিয়ামে এসেছিল, যারা হানিমুন পিছিয়ে দিয়েছে, সদ্য বিবাহিত কাপল যারা মেসিকে দেখতে, এক ঝলক দেখতে হানিমুন পিছিয়ে স্টেডিয়ামে এসেছিল, তাদের যে ইমোশনাল ড্যামেজটা হয়েছে তার ক্ষতিপূরণ কে দেবে? কে দেবে? আর আমাদের তো সত্যি আজকে আর দাঁড়িয়ে বলার হক নেই লিওনেল মেসির ওই আশ্বাসের পর যে মেসি কলকাতায় হকদার, কলকাতায় আসুন, ম্যাচ খেললে কলকাতাতেই খেলুন, এটা বলার অধিকার আমরা আর রাখি না আনফর্চুনেটলি। বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা।